সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলে বাতিল হয়ে যায় না বললেন রিজভী। এনসিপি নেতার বক্তব্যের সমালোচনা। কেউ যেন সাহস না পায় কোনো দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারোর সাথে অথবা অন্য যে কোনো মানুষের সাথে কোনো ধরনের সহিংস আচরণ করবে, সন্ত্রাসীমূলক আচরণ করবে। সাংবিধানিক ভিত্তি সহ চলতি মাসে জুলাই ঘোষণাপত্র চায় এনসিপি, বললেন নাহিদ ইসলাম। সীমান্তে হত্যা বন্ধের দাবি। জুলাই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং এর সাংবিধানিক ভিত্তি থাকবে এই জুলাই ঘোষণাপত্রের। সংস্কার ও সুষ্ঠু নির্বাচন আদায় করেই ছাড়বে জামায়াত, রংপুরের সমাবেশে শফিকুর রহমান। 4 দফা দাবি জামায়াতের। আমাদের অনেক কিছু করতে মন চায় আপনাদের জন্য, সামর্থ্যের সীমাবদ্ধতায় পারি না, আপনাদের কাছে ক্ষমা চাই। ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনার পাশাপাশি বেড়েছে ভাইরাস জ্বর। লক্ষণ এক হওয়ায় রোগ নির্ণয় হিমশিম চিকিৎসকরা। 2 ভাইয়ের দ্বন্দ্বের জেরে মুরাদনগরে নারী নির্যাতন করা হয়, ভিডিও ছড়িয়ে দেন ফজর আলীর ছোট ভাই শাহপরান। ভারতের হিমাচলে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে আরও অবস্থার অবনতি। মৃত্যুর সংখ্যা বেড়ে 63, নিখোঁজ অন্তত 40 জন। এবং নারী এশিয়ান কাপের বাছাই পর্বের কাল তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় নিয়ে দেশে ফিরতে চান ঋতুপর্ণারা। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। বিস্তারিত। যে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে যদি বিএনপির কেউ জড়ায় তাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। দলের শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপোষ করা হচ্ছে না জানিয়ে রিজভী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিটি স্তরে কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আর এনসিপি নেতার সংবিধান ছুঁড়ে ফেলার দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, সংবিধান ছুঁড়ে ফেলার দেয়ার কথা বলে তো বাতিল হয়ে যায় না। কেউ যেন সাহস না পায় কোনো দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারোর সাথে অথবা অন্য যে কোনো মানুষের সাথে কোনো ধরনের সহিংস আচরণ করবে, সন্ত্রাসীমূলক আচরণ করবে, সে রেহাই পাবে না। আমরা 5ই আগস্টের পর থেকে এই ধরনের যত আমরা পেয়েছি, তথ্য পেয়েছি, সাথে সাথে আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আওয়ামী লীগের নিজেদের ভুলে তাদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। আর সচিবালয় সহ প্রশাসনের বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টের দোষর রয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিও জানান তারা। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত সারা দেশে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের গ্রেপ্তার ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবিতে প্রতীকী সমাবেশ। সমাবেশে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে নতুন করে নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। আন্দোলন বৈঠকের পরে কিছু ষড়যন্ত্রকারী রাজনৈতিক দল, তাদের মাথায় সমস্যা তৈরি হয়েছে। এই রাজনৈতিক দলগুলো অতীতে জনগণের ভোটে কখনো সংসদ সদস্য পর্যন্ত নির্বাচিত হতে পারে না। নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন অজুহাত নিয়ে পিআর এর কথা বলছেন, যে সংখ্যানুপাতিক পদ্ধতির কথা বলছেন, তারা বলছেন যে সংস্কারের কথা বলছেন। এই কথা বলে তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। আর বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, 111-এর সময় নির্বাচন ছিল বিতর্কিত। পরিকল্পনা করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে ভারতের আধিপত্য কায়েম করা হয়েছিল। আওয়ামী লীগকে আবার ক্ষমতায় পুনর্বাসিত করার একটা ডিজাইন ছিল 2008-9 যে ইলেকশন, 111-এর পর ইলেকশন। একেবারে প্ল্যান করে আওয়ামী লীগকে বসানো হয়েছে, একেবারে প্ল্যান করে বাংলাদেশটা যাতে ভারতের একটি করদ রাজ্যে ধীরে ধীরে পরিণত হয়ে যায়, ভারতের আধিপত্যবাদ যাতে প্রতিষ্ঠিত হয়, সেই উদ্দেশ্যে 111 সৃষ্টি হয়েছিল। আর যেসব সরকারি কর্মকর্তা বিগত 3টি বিতর্কিত নির্বাচন আয়োজন করতে সহযোগিতা করেছিল, তারা এখন প্রমোশনের জন্য তদবির করছে। তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানান বিএনপি নেতারা। আওয়ামী লীগ বলে নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার দুপুর 12:30টার দিকে ঠাকুরগাঁও শহরের বাস স্ট্যান্ড এলাকায় জুলাই পদযাত্রা কর্মসূচিতে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশপন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। যে কোনো মূল্যে সীমান্তে গণহত্যা বন্ধ করা হবে। ঠাকুরগাঁও সহ উত্তরবঙ্গের অবহেলিত জেলাগুলোর আঞ্চলিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করা হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। জুলাই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং এর সাংবিধানিক ভিত্তি থাকবে এই জুলাই ঘোষণাপত্রে। ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণ অভ্যুত্থান পরে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কতগুলো মৌলিক সংস্কারের পরই জাতীয় নির্বাচন চান তারা। শুক্রবার বিকেলে দলটির সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের কায়দায় নির্বাচনের চেষ্টা করা হলে তা রুখে দেওয়া হবে। বর্তমানে একটি দল দেশে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়ব এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়ব। অন্তর্বর্তী সরকার স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুক্রবার বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়ায় জামালপুর 1 অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনের আগে কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, আগামী নির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। এছাড়া উন্মুক্তভাবে ভোট গণনার সুযোগ থাকবে বলেও জানান তিনি। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা একটা সব স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন করতে। ভালো নির্বাচন মানে কি, আপনি যে ভোটার ভোট দিতে যাবেন তিনি ভোট দিতে পারবেন। বিভিন্ন প্রার্থী যারা পোলিং এজেন্ট তারা ওখানে থাকতে পারবেন এবং যারা হবে কি বলে যে ভোটের পরে এটা একটা সবার সামনে উন্মুক্তভাবে ভোটের গণনা হবে এবং যেই আসুক, আমরা তো কোনো দলের না, সমর্থক না, তো সুতরাং যেই আসুক আমরা তাকে স্বাগত জানাবো। রাজধানী সহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনার প্রকোপ। সবচেয়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে ভাইরাস জ্বরে আক্রান্তের সংখ্যা। এতে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। ভাইরাস জ্বর, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনার লক্ষণ মিলে যাওয়ার কারণে রোগ নির্ণয় করা কষ্টসাধ্য বলে মনে করছেন চিকিৎসকরা। এই ছিমেলের রিপোর্ট। শুক্রবার রাজধানীর মহাখালী উত্তর সিটি কর্পোরেশন কোভিড হাসপাতালে কাতরাতে দেখা যায় রোগীদের। রোগীর স্বজনরা বলছেন, যথাযথ চিকিৎসা পেলেও কিছু টেস্ট করাতে হয় বাইরে থেকে। সব ধরনের টেস্ট হাসপাতালে হলে কম হয় ভোগান্তি। আমার স্থায়ী 6 দিন যাবতীয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত, এখন আল্লাহর রহমতে সুস্থ আছে। ট্রিটমেন্টটা আসলে সাথে সাথে ট্রিটমেন্টটা পাওয়া যায় না, এগুলো 4-5 ঘন্টা পরে ট্রিটমেন্টটা পাওয়া যায় আর কি। রোগীর স্যাম্পল নিয়ে বাইরে যাওয়া, আবার আসা, রিপোর্ট নিয়ে আসা, এটা একটা হ্যাম্পার। এটা আমাদের জনগণের জন্য একটা কষ্টকর। আর আমরা রোগীকে নিয়ে তো সবসময় আর দৌড়াদৌড়ি করতে পারবো না। আমি চাই সবগুলো টেস্ট হোক, সরকারি হাসপাতাল, আমরা সরকারের সেবাটা চাই। বেশিরভাগ রোগী আক্রান্ত জ্বরে, কারো ডেঙ্গু, কারো চিকুনগুনিয়া। করোনা আক্রান্ত রোগীরাও ভর্তি হয়েছেন হাসপাতালে। এবছর এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 589 জন, আর মারা গেছে 23 জন। ডাক্তারদের এবং অন্যান্য হেলথ কর্মীদের অসুবিধা হচ্ছে সঠিকভাবে রোগ নির্ণয় করাটা, কারণ সবার লক্ষণগুলো মিলে যাচ্ছে। তো সেই হিসাবে জনগণকেও আমরা সতর্ক হওয়ার আহ্বান জানাবো। জ্বর হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। এদিকে রাজধানীর শিশু হাসপাতালে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত শিশুদের ভর্তি করাচ্ছেন অভিভাবকরা। চিকিৎসক জানান, ঋতু পরিবর্তনের কারণে জ্বরে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। যখন দেখবে যে বাচ্চাদের অনেক সময় ঘেমে যায়, মাথা ঘামে, চুলের নিচে, গলার এদিকে ঘামে, তো একটু স্পঞ্জিং করা, সুতি কাপড় পরানো, সুতির যেসব জামা কাপড় আছে, তারপর হচ্ছে ব্রাইট কাপড় কম পরানো, যেন বাচ্চা আপনার গরমটা কম লাগে বাচ্চা।
তো সর্বোপরি আপনার খেয়াল রাখতে হবে যেন বাচ্চা ধুলাবালি থেকে দূরে থাকে। সারা বাংলাদেশ থেকে যেহেতু রোগী পাঠায়, তো ইনিশিয়ালি যেমন আজকের দিনের কথা বলতে পারি, আপনার হচ্ছে ইমার্জেন্সিতে আমরা অ্যাডমিশনের রোগী খুব কম পেয়েছি, ম্যাক্সিমামই আউটডোর বেসিসের পেশেন্ট। 2 দিনের জ্বর বা 2 দিনের ঠান্ডা কাশি বা কারো জ্বর ভালো হচ্ছে না, ওষুধ খাওয়াচ্ছে তারপর ইমপ্রুভ হচ্ছে না। ভাইরাস জ্বর সহ ডেঙ্গু, চিকুনগুনিয়া রোধ ও প্রাণঘাতী করোনার আক্রান্ত ঠেকাতে সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। AH হিমেল, দেশ টিভি, ঢাকা। সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 204 জন। তবে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 101 জন, চট্টগ্রাম বিভাগে 9 জন, ঢাকা বিভাগে 22 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 19 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 38 জন, ময়মনসিংহ বিভাগে 5 জন ও রাজশাহী বিভাগে 10 জন রয়েছেন। চলতি বছরের 4 জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 11,660 জন। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় নির্যাতনের ঘটনার মূল হোতা শাহপরানকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। র্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটানো হয়। শাহপরান ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন শাহপরান। তার কাছে ধর্ষণের ঘটনার ছবি ও ভিডিও সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আলী আকাশ আকাশের রিপোর্ট। সম্প্রতি কুমিল্লার মুরাদনগরের এক নারীকে ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার নেপথ্যের কারিগরদের ধরতে মাঠে নামে র্যাব। এই ঘটনার মূল আসামিরা গ্রেপ্তার হলেও ওই নারীকে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেওয়ার মূল হোতা ছিল ধরাছোঁয়ার বাইরে। এটা শাহপরান জানতো। বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব 11। গতকাল আমরা তাকে অ্যারেস্ট করেছি। শুক্রবার রাজধানীর কাউরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 11-র অধিনায়ক জানান, মূল আসামি ফজর আলীর ছোট ভাই শাহপরান। ওই নারীকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে ইতিপূর্বে বিরোধের জেরে মব তৈরি করে এমন ঘটনা ঘটানো হয়। সে সব মিলিয়েই এই ফজর আলীকে একটু শায়েস্তা করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে। এট দ্য সেম টাইম দুজনেই এই মহিলাকে উত্ত্যক্ত করতে এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সালিশও হয়েছিল। সেখানে ফজর আলী কর্তৃক শাহপরানের হেনস্থার শিকার হয়েছে। সেটা থেকেই এই প্রতিশোধটা নেওয়ার জন্যই, ফজর আলীকে শায়েস্তা করার জন্যই মূলত এই ঘটনাটা সে সাজিয়েছিল। র্যাব জানায়, অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে পরবর্তীতে সেই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূল হোতা শাহপরান। মূলত শাহপরান জানতো যে তার ভাই যাবে, বিভিন্ন কারণে যায়, এট দ্য সেম টাইম তার সাথে মহিলার সাথে উত্ত্যক্ত করে আসছিল। সেইভাবেই শাহপরান ফজর আলীকে এই হেনস্থা করানোর জন্য এই পরিকল্পনা 26শে জুন করেছিল। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান র্যাব 11-র অধিনায়ক। তদন্ত হোক, অলরেডি 4 জন অ্যারেস্ট। আলী আকাশ আকাশ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। চাকুরি প্রত্যাশীরা সরকারি কর্ম কমিশন পিএসসি সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে। ফলে রাজধানীর ব্যস্ততম সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার বিকেলে ছাত্র সমাবেশের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় ব্লকেট করেন তারা। এ সময় আন্দোলনরতরা অভিযোগ করেন, বিসিএস এর প্রশ্নফাঁসের কথা পুরো দেশব্যাপী জানলেও সরকার সমাধান করতে পারেনি। পিএসসি সংস্কার এবং 44তম বিসিএস এর ফলাফল পুনঃমূল্যায়নের দাবি করেন তারা। আন্দোলনরতদের লাঠিচার্জ করে শাহবাগ থেকে সরিয়ে দেয় পুলিশ। ঢাকার কাঁচা বাজারগুলোতে বাড়তি উত্তাপ ছড়াচ্ছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে কিছু সবজির দাম। ঈদের পর থেকে চালের দামও বেড়েছে 10 থেকে 12 টাকা। এর পেছনে বিক্রেতারা দায়ী করছেন সিন্ডিকেটকে, তবে উৎপাদন ও সরবরাহ সংকটকেও দুষছেন তারা। ফাহিম ইউসুফের রিপোর্ট। ঢাকার বাজারে আবারও নিত্যপণ্যের দামে অস্থিরতা। সবজি, চাল ও মাছের বাজারে লেগেছে বাড়তি উত্তাপ। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে বেশিরভাগ পণ্যের।
সবজি বাজারে গাজর ও টমেটোর কেজি 130 টাকা ছুঁয়েছে, যা গত সপ্তাহে ছিল মাত্র 70 থেকে 80 টাকা। বেগুন 65, কাঁচামরিচ 80 আর আলু এখন বিক্রি হচ্ছে 30 টাকায়। বিক্রেতারা দেখাচ্ছেন সরবরাহ সংকটের অজুহাত। হঠাৎ দাম বাড়ছে, ওই যে বৃষ্টির কারণে হঠাৎ মালটা আইতেছে না, এটার কারণে দামটা বাড়তি। দাম কমবে, আরো কয়েকদিন গেলে দাম কমে যাবে। চালের বাজারেও নেই স্বস্তি। মোটা চাল 55 থেকে বেড়ে 58 টাকা আর মিনিকেট 78 থেকে 85 টাকা কেজি প্রতি। দাম বৃদ্ধির পেছনে বিক্রেতারা দায়ী করছেন সিন্ডিকেটকে। কিছু কনজিউমার কোম্পানি বছরের সিজনের প্রথমে যখন দেখা যায় ধান উঠে, ওরা কি করে হিউজ পরিমাণ চাল স্টক করে মজুত করে রাখে, যখন বাজারটা একটু বাড়ে তখন ওরা আস্তে আস্তে বাজারে দেয়। মাছের বাজারে তুলনামূলক কম পরিবর্তন। তেলাপিয়া ও পাঙ্গাস কিছুটা সাধ্যের মধ্যে হলেও দেশি মাছের দাম বরাবরই চড়া। ব্রয়লার মুরগির দাম রয়েছে অপরিবর্তিত। 1 ডজন ডিমের দাম এখন 120 থেকে 130 টাকা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়তি। ক্রেতারা বলছেন দাম বাড়ায় টান পড়েছে সাধ্যে। এখানে যার যত পয়সা আছে সে ভালো মাছ কিনে যাবে আর কি, আর যে কম বাজেটে আসবে তার জন্য খুব কঠিন। এর একটা লিমিটেশন থাকা দরকার, যে ইলিশ মাছের সর্বোচ্চ কত দাম হতে পারে। পেঁয়াজ রসুনটা একটু কম আছে, আদাটা এগুলো কম আছে, কিন্তু কাঁচা সবজি এগুলো আপনার অনেক বেশি। বাজারে আগের চেয়ে ভোগান্তি অনেক কম। আমরা আশা করতেছি হয়তো এই গভর্নমেন্ট আরো ভালো কিছু করবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের আরো মনিটরিং বাড়ানোর দাবি বাজার সংশ্লিষ্টদের। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে শাপলা ফুল তুলতে গিয়ে ভাই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পৌর শহরের শান্তিনগর এলাকায় ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত হোসাইন ও তার বোন জিন্নাত ভাদুঘর খাদেমের মাঠ এলাকার আক্কাস মিয়ার সন্তান। বৃহস্পতিবার দুপুরেও শাপলা ফুল তোলার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে না ফিরলে খোঁজাখুঁজির এক পর্যায়ে শুক্রবার সকালে বাড়ির পাশে ডোবাতে দুজনের মরদেহ ভেসে উঠতে দেখেন তারা। দেখছেন সংবাদ সন্ধ্যা।